আশেপাশে কুকুরটাকেও দেখতে পেল না নিতু। ভয় পেয়ে কানে হেডফোন লাগিয়ে দেয়। কি আজব ব্যাপার, রেডিওতেও তখন ভূত এফএম চলছিল। আরো ভয় পেয়ে নিতু হেডফোন খুলে ফেলে আর দ্রুত পায়ে হোস্টেলের দিকে রওনা দেয়। হোস্টেলটাও অনেক পুরনো আর দেখতে ভুতুড়ে টাইপের। হোস্টেলের সামনে আসতেই লাইটগুলো কেমন যেন অন অফ করছিল। নিতু পাশেই পায়ের শব্দ পেয়ে এগোতে থাকে আর একটা কালো কুচকুচি বিড়ালকে দেখে চমকে ওঠে। ফিরে তাকাতেই হোস্টেলের গার্ড কর্কশ গলায় হাসতে হাসতে সামনে চলে আসে। হঠাৎ গার্ডকে দেখে নিতু অনেক ভয় পায়। তখন গার্ড বলে, আপা, এই শহরে আপনার এত বড়লোক আত্মীয় আছে, কখনো বলেন নাই তো? নিতু বলে, এই শহরে কেন, কোনো শহরে আমার কোনো আত্মীয় স্বজন নেই, আর তার উপর বড়লোক। গার্ড তখন বলে, ও বুঝতে পারছি, হয়তো একতলার ঋতু ম্যাডামের আত্মীয়। কয়েকদিন আগে একটা কালো গাড়ি করে আসছিল খোঁজ নেয়ার জন্য। এই কথা শুনে নিতু হোস্টেলের মধ্যে ঢুকে যায় আর গার্ড নিতুকে দেখে কর্কশ ভাবে খিলখিল করে তাদের আমাকে কেক না খাইয়ে তোমাকে কেক খাওয়াচ্ছে কেন? লে বাবা, নিতু এখানে কি উত্তর দেবে সেটাই ভেবে পাচ্ছিল না। নিতু আবার স্যালারি বাড়ানোর কথা বললে বস অনেক আজে বাজে কথা শুনিয়ে দেয় নিতুকে। নিতু অনেক কষ্ট পায় বসের কথাগুলোতে। প্রতিদিনের মতো আজকে ওই নির্জন পথ দিয়ে হোস্টেলের দিকে রওনা দেয়। বারবার বাড়ির কথা মনে পড়ছিল নিতুর। এই মাসে এখনো টাকা পাঠাতে পারেনি। মন খারাপ করে কাঁদতে থাকে নিতু। এর মধ্যে একটা ইটের সাথে হোঁচট খেয়ে নিতুর জুতোটা ছিঁড়ে যায়। মনে মনে বিলাপ করতে থাকে নিতু আর বলে, আমি আর পারছি না মা, হোস্টেলের খরচ, পড়াশোনা, বাড়িতে টাকা পাঠানো, নিজের শরীরের রক্ত বিক্রি করে গত মাসে বাড়িতে টাকা পাঠিয়েছি, আর কি করতে পারি আমি? নিতু এবার ভয় পেতে থাকে। কানের পাশে কেমন জানি কিচির মিচির একটা শব্দ শুনতে পাচ্ছে আর সাথে ঘর ঘর নিঃশ্বাসের শব্দ। নিতু এখনো ফিল করছে যে কেউ মনে হয় তার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে তাকালে কাউকে দেখতে পায় না। এর মধ্যে গাছের আড়াল থেকে অক্সিজেন মাস্ক পরা একটা লোক বের হয়ে আসে আর বলে ওঠে, সবই নিয়তি। নিতু প্রচন্ড ভয় পায় আর বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। লোকটা গাছের আড়াল থেকে বের হয়ে আসে আর বলে, আপনার স্যান্ডেল ছিঁড়ে যাওয়া আর আমার এই অক্সিজেন সিলিন্ডার বয়ে বেড়ানো সবই নিয়তি। লোকটা নিতুর পাশে বসে আর বলে, কান্না কখনো থামাতে নেই, কেঁদে মনটা হালকা করে ফেলুন। এই বলে লোকটা নিতুর সাথে পরিচিত হয় আর বলে, আমি অ্যান্ড্রু। নিতু অনেকটা স্বাভাবিক হয়ে যায়। আগে যেমনটা ভয় পাচ্ছিল সেই ভয়টা কেটে যায়। অ্যান্ড্রু বলে, আপনার রুমমেট নির্লজ্জের মতো খেয়ে ফেলে। এর মধ্যে এক রুমমেট বলে ওঠে, চলো আজ আমরা সবাই মিলে ভূতের মুভি দেখবো। পাশে থেকে অন্যজন বলে, নিতু যে পরিমাণ ভীতু, ও দেখবে ভূতের মুভি? নিতু বলে ওঠে, আমি মোটেও ভীতু না। তখন রুমমেট বলে, ঠিক আছে, আমরা যতক্ষণ মুভি দেখবো ততক্ষণ তুমি এই রুমে একা থাকবে লাইট বন্ধ করে, আর ঘুমাতেও পারবে না। নিতু একটু ভয় পাওয়াতে রুমমেট আরো বলে, জানো কিছুদিন আগে আমাদের হোস্টেলের একটা মেয়ে সুইসাইড করেছে। সবাই বলছে ভূত নাকি ওর ঘাড় মটকে দিয়েছিল। এই বলে মেয়েটা লাইট আর দরজা বন্ধ করে নিতুকে একা রেখে চলে যায়। জানো আমি এটা বলি বন্ধা, মানে কথা হচ্ছে কি, মানে যখন আপনি এটা হোস্টেলে থাকবেন দেখবেন হোস্টেলের মানুষগুলো খুবই মানে তেমনটা ভালো হয় না। হ্যাঁ, তাদের সাথে যতই ভালো থাকবে তারা আপনার ভয় দেখাবো, তো শুরু আল্টে সাথে না ইয়া করবো, ঠিক না, অনেক কিছু করবো। তো একটা কথা বলছে, তারা যতটাই বদমেশ হয়, মানে না বললে পাতাছে না। হ্যাঁ, খুবই খারাপ। আমি আমার একটা ভাই ছিল, হ্যাঁ, হোস্টেলে। তো হোস্টেলে মেয়ে ছিল না, ছেলেগুলো ছিল। মেয়েগুলো তো থাকা মানে ছেলে ছিল, মেয়ে ছিল। মেয়েদের দেখতে পাচ্ছে যে কি অবস্থা। তো মেয়ে ছেলে যেটু উঠে, অর্থাৎ ছেলেরা ছিল, তো তারাই কেউ মেয়েরাই দেখতে পাচ্ছেন যে কথা, ছেলেরা তো আরো বেশি দেন, মানে কি অনেক ভয় দিয়েছে, এমন একটা ভয় দিয়েছে, ভূতে ভয় দিয়েছে। এই প্রথম কথা। দ্বিতীয় কথা, জ্বালায় জুলিয়া দিয়েছে, এমন ভয় পাইছে সে, মানে হাঁটফির করে অবস্থা হচ্ছে, বুঝছেন, মানে এমন ভাবে একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছে। মনে করেন লাইট অফ করে, ঠিক আছে, তারপরে শব্দ, ভয়ঙ্কর ভূতের শব্দ করে, ঠিক আছে, যেভাবে ভয় দেখায়। এবার হরর মুভিতে না, আহাত মুভিতে, হ্যাঁ ঠিক এরকম বড় ভয় দিয়েছে ওরা। অবশ্য শয়তান গুলি দেয় যেভাবে আহাত মুভি দেখে, মানে শয়তান মুভিতে বসে, তো ওইভাবে দেখে কষ্ট। যাক, আমি আর বেশি কথা জাস্ট একটাই কথা বলতে, ভিডিও দিয়ে যে হোস্টেলে থাকা খুব কষ্টকর, ঠিক আছে। মানুষদের যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যারা খারাপ তাদের সাথে আমি মনে করি নাই থাকা উচিত, বা অন্য হোস্টেলে থাকা উচিত, এটা আমার পরামর্শ, ঠিক আছে। তো যাই হোক,
যারা যারা হোস্টেলে থাকেন তাদের বুঝতে পারবে যে কত কষ্ট না এই আর কি। কিছুদিন আগে আমাদের হোস্টেলের একটা মেয়ে সুইসাইড করেছে। সবাই বলছে ভূত নাকি ওর টেবিল ল্যাম্পটা জ্বালায়, কিন্তু একটু পর আচমকা ওটাও বন্ধ হয়ে গেলে নিতু বেডের উপর চলে আসে। কটর মোটর একটা আওয়াজ পেতে থাকে নিতু। চোখ মেলে দেখে ওই কুচকুচে কালো বিড়ালটা টেবিলের উপর বসে থেকে নিতুর দিকেই তাকিয়ে আছে। পরের দিনও কাজ থেকে ফেরার পথে অ্যান্ড্রুর সাথে দেখা হয় নিতুর। অ্যান্ড্রু বলে, আপনি যে এই নির্জন পথ দিয়ে একা একা হেঁটে যান, আপনার ভয় করে না? নিতু বলে, আমার আর কোনো উপায় নেই, হোস্টেলে যাওয়ার জন্য এটাই একমাত্র শর্টকাট রাস্তা। 20 টাকা গাড়ি ভাড়া বেঁচে যায় এই পথ দিয়ে গেলে। আমাকে পাহারা দেওয়ার জন্য অবশ্য একটা কুকুর ছিল, কিন্তু কয়েকদিন হলো আমি সেই কুকুরটাকেও দেখতে পাচ্ছি না এখানে। এইভাবেই নিয়মিত অ্যান্ড্রুর সাথে দেখা হওয়াতে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। নিতু একবার বলেই ফেলে যে আমি অনেক চাপা স্বভাবের একটা মেয়ে, আর আমার কোনো বন্ধু নেই এখানে, কিন্তু আপনার সাথে এত অল্প সময়ে মিশে গেলাম কিভাবে বুঝতে পারছি না। তখন অ্যান্ড্রু বলে, এটার 2টা কারণ আছে। একটা হচ্ছে আমরা দুইজনেই অভাবে আছি, আমি অক্সিজেনের আর আপনি টাকা পয়সার। আপনি চাইলে আমি আপনাকে দুইভাবে সহযোগিতা করতে পারি। প্রথমটা হলো, আমি আপনাকে কিছু টাকা ধার দিলাম, আপনি সেই টাকা দিয়ে আপনার সমস্যাগুলো সমাধান করলেন আর আপনার মাকেও শহরে নিয়ে আসলেন। পরে নয় ধীরে ধীরে আপনি আমার টাকা শোধ করে দেবেন, কোনো সমস্যা নেই। টাকা ধার দেওয়ার কথা শুনে নিতু অনেক রেগে যায় আর বলে, আপনি আমাকে অনেক সস্তা মেয়ে ভেবেছেন তাই না? অ্যান্ড্রু বলে, এমন কিছু না নিতু, এই অপশন ভালো না লাগলে আমি আপনাকে একটা বিজনেস আইডিয়া দিতে পারি। আপনি অনলাইন বিজনেস করতে পারেন। আপনি যেহেতু বেবি সিটিং বা চাইল্ড কেয়ারে দক্ষ, সেক্ষেত্রে অনলাইনে একটা পেজ খুলতে পারেন আর বাসায় গিয়ে গিয়ে বেবি কেয়ার সার্ভিস দিতে পারেন। এই কাজের চাহিদাও অনেক আর ভালো টাকাও ইনকাম করতে পারবেন। নিতুর এই আইডিয়াটা ভালো লাগে আর রাজি হয়ে যায়। পরের দিন নিতুর এক বন্ধুর সহযোগিতায় কেয়ার গিভার নামে একটা ফেসবুক পেজ খুলে নেয়। অবাক করার বিষয় হলো, তার 3 দিন পরেই নিতু একটা কাজের কল পায় আর এটা পেয়ে অনেক হ্যাপি হয়ে যায়। প্রথম কাজ ডান করার পর নিতু অনেক খুশি মনেই অ্যান্ড্রুর সাথে প্রতিদিনের মতোই দেখা করে আর কৃতজ্ঞতা স্বীকার করে। তার একদিন পর নিতু অ্যান্ড্রুর সামনে আসে আর কান্না করে বলে, আমার মা হসপিটালে ভর্তি, গত রাতে একটা কালো বিড়াল না কি জানি দেখে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। আমিও মাঝে মাঝে এমন একটা কালো বিড়াল দেখতে পাই। মার সাথে এমন হলো কেন বুঝতে পারলাম না। মার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। অ্যান্ড্রু পরের রাতে নিতুকে বলে, আপনি খুব তাড়াতাড়ি একটা নতুন ক্লায়েন্টের কল পাবেন, তাদের একজন বেবি সিটার দরকার। তারা অনেক বড়লোক ফ্যামিলি, আপনি যত ইচ্ছে টাকা চাইতে পারেন তাদের কাছ থেকে। এই বলে অ্যান্ড্রু নিতুকে একটা নতুন জামা গিফট করে আর বলে, ওনারা অনেক বড়লোক ফ্যামিলি তো, আপনি চাইলে এই ড্রেসটা পরে যেতে পারেন। নিতু অনেক খুশি হয়ে যায় আর বলে, আপনার সাথে আমার আরো আগে কেন দেখা হয়নি? তখন অ্যান্ড্রু বলে, এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। ডিউটি টাইম ছিল রাতের সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত। প্রথম সিনে আমরা যে নিতুকে দেখেছিলাম অটো করে একটা ক্লায়েন্টের বাসায় যাচ্ছে, এটা অ্যান্ড্রুর সাজেস্ট করা ওই বাসাটাই ছিল। এবার বর্তমানে ফেরা যাক। দরজা খুলে দেওয়া ওই মহিলা নিতুর আইডি কার্ড দেখে বাড়ির মধ্যে নিয়ে আসে আর বলে, আমার ছেলেকে দেখাশোনা করার জন্য একটা মেয়ে ছিল, কিন্তু তার মা হঠাৎ অসুস্থ হয়, সে গ্রামের বাড়ি গেছে, আর তার বিপরীতে আজ তোমাকে হায়ার করা হয়েছে আমার ছেলেকে দেখাশোনা করার জন্য। নিতু বাড়ির ভেতরের চারপাশে দেখে অনেক ভয় পেয়ে যায়। কেমন জানি অন্ধকার আর অদ্ভুত বাড়ির ভেতরটা। নিতু বলেই ফেলে, এত বড় বাড়ি, আপনি একা থাকেন? মহিলাটা বলে, আমি একা কই, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, কাজের মেয়ে, সবাই এখানে থাকে। ছেলের রুমের দিকে যেতে যেতে আরো বলে, আমি রাত 1টার মধ্যে বাসায় ফিরবো আর আমার ছেলে এখন ঘুমিয়ে আছে। তোমার দায়িত্ব হলো ও জেগে উঠলে শুধু খাইয়ে দেয়া। আমার ছেলের ঘুম ভাঙলে অনেক ক্ষুধার্ত থাকে, ইমার্জেন্সিতে তোমাকে এখানে ডেকেছি, আমার ছেলেকে না খেয়ে রেখো না। বারবার খাওয়ার কথা বলাতে নিতুর কেমন জানি একটা ফিল হয়। মহিলাটা আরো বলে, সব সময় আমার ছেলের পাশেই থেকো, অন্য কোথাও যেও না। বাড়ির মেইন গেটটা অটো লক, কেউ চাইলেও বাড়ির ভেতরে আসতে পারবে না আর ভেতরের কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। সো তুমি এখানে সেফ। আর হ্যাঁ, খাবার দিতে বলো না যেন। এই বলে মহিলাটা ওখান থেকে চলে যায়। এত বড় বাড়ি,
আবছা আলো আর অন্ধকার। নিতু রুমের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর কিসের জন্য একটা শব্দে বারবার চমকে উঠছে। হঠাৎ পাশের রুম থেকে টিভি চালু হওয়ার শব্দ শুনে সেই রুমের দিকে চলে গেল। টিভি থেকে সাউন্ড ভেসে আসছে, আজ পূর্ণিমার রাত, এই রাতে রক্ত পিপাসু শয়তানেরা বের হয় মানুষের রক্ত খাওয়ার জন্য। একা থাকা মোটেই নিরাপদ না। টিভির সামনে বসতেই পিছন থেকে মহিলাটা হঠাৎ বলে ওঠে, আজকাল তুমিও এইসব দেখো? তোমাকে এখানে আনা হয়েছে আমার ছেলেকে দেখার জন্য, বসে বসে টিভি দেখার জন্য না। গাড়ির চাবিটা ফেলে গিয়েছিলাম, তাই আবার সেটা নিতে এসেছি। নিতু বলে, আমি টিভি অন করিনি। মহিলাটা বলে, তুমি টিভি অন করনি তো ভূতে টিভি অন করেছে। যাও আমার ছেলের পাশে গিয়ে বসে থাকো। ঘুম থেকে উঠে খাবার না পেলে ও চিৎকার চেঁচামেচি করবে। আর পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, কখন কি করছো না করছো আমি সব দেখতে পাই। নিতু রুমের মধ্যে গিয়ে বাচ্চাটার খেয়াল রাখে আর পাশে থাকা বাচ্চার খেলনাগুলো দেখতে থাকে। এর মধ্যে একটা খেলনা ক্যামেরা নিয়ে নিতু মজার ছলেই ফটো তুলতে থাকে, কিন্তু হঠাৎ ক্যামেরার মধ্যে একটা অশরীরী ছায়া দেখে ভয় পায় আর চমকে উঠে ক্যামেরা সরিয়ে ফেলে। খালি চোখে সামনে কাউকে দেখতে পায় না, ক্যামেরা দিয়েও আবার দেখলে সেখানেও আর কাউকে দেখতে পায় না। হঠাৎ এটা দেখে মনের ভুল ভেবে ইগনোর করে। এরপর একটা বই পড়তে পড়তে চেয়ারের উপর ঘুমিয়ে পড়ে। চোখ মেলতে ভয়ঙ্কর এক ছায়া মূর্তি দেখতে পায় চোখের সামনে, আর শুনতে পায়, বের হয়ে যাও, এই বাড়ি থেকে বের হয়ে যাও। নিতু অনেক ভয় পায়, বাট এটাকেও মনের ভুল ভেবে ইগনোর করে আর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে নিতু নিজেকে দেখতে থাকে আর ফিল করে কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে ফিরে তাকালে সেখানে আর কাউকে দেখতে পায় না, তবে সত্যি নিতুর পিছনে কেউ দাঁড়িয়ে ছিল। একটু পর অটোমেটিক ভাবে সবগুলো পানির ট্যাপ চালু হয়ে যায় আর পানির সাথে ধোঁয়া বের হতে থাকে। পুরো ওয়াশরুম ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। তখন নিতু আয়নার দিকে তাকালে খেয়াল করে সেখানে লেখা ভেসে উঠেছে, বের হয়ে যাও। নিতু প্রচন্ড ভয় পায় আর ওয়াশরুম থেকে বের হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে বাচ্চাটা রুমে আসে আর ফোন নিয়ে কাউকে কল করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক ফেলের কারণে কাউকে কল করতে পারে না। ক্লান্ত হয়ে আবার ওই চেয়ারের উপর বসে। এবার একটা অদৃশ্য দড়ি এসে নিতুর হাত পা বেঁধে ফেলে চেয়ারের সাথে, আর এই সব কিছুই কে যেন বাইরে থেকে সিসিটিভিতে দেখছে। নিতু আরো অনেক ভয়ানক সিচুয়েশনের সম্মুখীন হয়। এত কিছুর পরেও সব ঘটনাকে মনের ভুল বলে উপেক্ষা করে। খিদে পেলে কিচেনে যায় কিছু খাওয়ার জন্য। একটা আপেল কাটতে গিয়ে নিতুর হাত কেটে যায়, আর সাথে সাথে পুরো বাসার লাইটগুলো অন অফ হওয়া শুরু করে। ভয় পেয়ে নিতু দৌড়ে বাচ্চাটার রুমে আসে। এসে দেখে বাচ্চাটা তখনও ঘুমাচ্ছে। নিতু আবার ফোন নিয়ে ট্রাই করে কাউকে কল করার জন্য, কিন্তু নেটওয়ার্ক ফেলের কারণে সে কল করতে পারে না। আর এর মধ্যেই পুরো বাসার কারেন্ট চলে যায়। নিতু আবার কিচেনে এসে একটা মোমবাতি জ্বালায় আর বাচ্চাটার রুমে ফিরে এসে দেখতে পায় বাচ্চাটা বেডের ওপর নেই। কি ভয়ানক একটা সিচুয়েশন! চারপাশে ঘন অন্ধকার আর এর মধ্যে বাচ্চাটা বেডে নেই। রুম থেকে বের হয়ে নিতু বাচ্চাটাকে খুঁজতে থাকে। নিতু ফিল করে কেউ যেন তার পাশেই আছে আর অন্ধকারে তাকে ফলো করছে। সোহান সোহান বলে ডাক দিলে হঠাৎ একটা বাচ্চার ছায়া নিতুর সামনে আসে আর খিলখিল করে হেসে বাতাসের গতিতে মিলিয়ে যায়। নিতু আবার বাচ্চাটার রুমের দিকে যাবে, এমন সময় খেয়াল করে ভেতর থেকে কে যেন দরজাটা লক করে দিয়েছে। অনেক খোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর সোহানকে খোঁজার জন্য স্টোর রুমের দিকে যেতে থাকে। স্টোর রুমে যাওয়ার পর একটা আলমারির মধ্যে থেকে কান্নার আওয়াজ শুনতে পায় নিতু। ভয়ে ভয়ে আলমারির দরজা খুলে একটা রক্তমাখা পুতুল খুঁজে পায় আর সেটাকে হাতে নেয়। এবার পেছন থেকে ওই অশরীরী মূর্তির চিৎকার, বের হয়ে যাও। নিতু এবার সরাসরি ওই অশরীরীকে দেখতে পায় আর চিৎকার করে ফ্লোরে পড়ে যায়। ওই অশরীরী আত্মা বাতাসের সাথে মিলিয়ে গেলে নিতু দেয়ালে টাঙানো অ্যান্ড্রুর ফ্যামিলি ফটো দেখতে পায়, আর অ্যান্ড্রুকে দেয়া গিফটটাও পাশেই খুঁজে পায়। নিতু অনেক অবাক হয়ে যায়, কেননা এটা অ্যান্ড্রুর বাসা না। তাহলে অ্যান্ড্রুর ফ্যামিলি ফটো এখানে এলো কিভাবে? সে বলেছিল তার এটা পরিচিত কোনো আত্মীয়ের বাসা। আর কিছু চিন্তা করবে ঠিক এই মুহূর্তে অশরীরী আত্মা নিতুর মুখ চেপে ধরে অন্ধকারে মিলিয়ে যায়। আর ওই অশরীরী আত্মা অ্যান্ড্রুর পরিবার সম্পর্কে নিতুকে বলতে থাকে। অনেক বছর আগে হসপিটালে অ্যান্ড্রুর বউকে ভর্তি করা হয়েছে।
পেটের মধ্যেই অ্যান্ড্রুর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তখন ডক্টর অ্যান্ড্রুকে বলে, অনেক ব্লাড লস আর জটিল কোনো সমস্যার কারণে আপনার বউ আর কখনোই গর্ভধারণ করতে পারবে না। এটা শোনার পর অ্যান্ড্রু আর অ্যান্ড্রুর বউ দুজনেই অনেক কষ্ট পায়। বাড়িতে আসার পর অ্যান্ড্রুর বউ অনেক ফ্রাস্ট্রেশনে থাকা শুরু করে আর পাগলের মতো হয়ে যায়। তখন অ্যান্ড্রু বলে, আমরা অরফানেজ থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারি। কিন্তু অ্যান্ড্রুর বউ বলে, নিতে পারি, কিন্তু সেই বাচ্চা তো আর আমার পেট থেকে জন্ম নেবে না। বাচ্চা নেওয়ার সব প্ল্যান যখন শেষ হয়ে যায়, এমন মুহূর্তে অ্যান্ড্রুর বউয়ের ল্যাপটপে ডার্ক সোসাইটির একটা মেইল আসে আর মেইলে থাকা ওই ভিডিওগুলো দেখতে থাকে। অ্যান্ড্রু এটা খেয়াল করে আর ল্যাপটপ নিয়ে এইসব দেখায়। তো দেখুন আজ এই পর্যন্ত, আজকে বেশি ভিডিও বড় করলাম না। তো ভিডিওটি যদি ভালো ভিডিও লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নেক্সট পর্বতে আবার পুরো ভিডিও দেখবো, ঠিক আছে? তো কি কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।